তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালে ঈদ পর্যন্ত সময় দিলেন খালেদা জিয়া। দাবি মানা না হলে ঈদের পর কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। গণ উত্থানে সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি 18 দলীয় নেতাদের। মঞ্চের সামনে দখল নিয়ে ছাত্রদল শিবির সংঘর্ষ, আহত 20। বিরোধী দলের সমাবেশ ঘিরে রাজধানীতে তীব্র পরিবহন সংকট। ঢাকায় ঢোকার মুখগুলোতে তল্লাশি, বাধা, নগরবাসীর চরম ভোগান্তি। এবং আলটিমেটাম দিয়ে কখনো সরকার পতন সরে আসার পরামর্শ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। বিগ ব্যাটারি, বিগ স্ক্রিন আর বিগ সাউন্ডের কিংস্টার মোবাইল, মোবাইলের রাজা কিংস্টার কিনছি ভাই, এইবার আপনি কিং। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের জন্য সরকারকে আগামী ঈদ পর্যন্ত নতুন সময়সীমা বেঁধে দিলেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই সময়ে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করবে 18 দলীয় জোট। দাবি মানা না হলে ঈদের পর হরতাল ও অবরোধের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি। নয়াপল্টনে গণসমাবেশে খালেদা জিয়া এসব কথা বলেন। রাজীব ফরাজি রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছে পরের সংবাদে। নেতাদের আটকে রেখে আর অঘোষিত হরতাল করে গণসমাবেশ ঠেকাতে পারেনি সরকার, এমন দাবি করে গণ উত্থানের মাধ্যমেই মহাজোট সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি দিলেন 18 দলের নেতারা। আর জোটের বাইরের দল বিকল্পধারা ঘোষণা দিল রাজপথের আন্দোলনে বিএনপির পাশে থাকার। ইকবাল ফরহাদের রিপোর্ট। 18 দলীয় জোটের ডাকে গণজমায়েত হলেও সমাবেশে উপস্থিত হন জোটের বাইরের দল বিকল্পধারা বাংলাদেশ। এর সাংগঠনিক সম্পাদক মাহিবি চৌধুরী তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনার দাবিতে একসঙ্গে চলার কথা জানান। আর দুর্নীতিবাজদের ছাড় না দেওয়ার দাবি জানান বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। অন্যদিকে আলোচনায় বসার আহ্বান ছিল এলটিপির প্রধান ওলি আহমেদের। এর আগে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ার সমালোচনা করেন জামাতের ভারপ্রাপ্ত আমির। আর বিএনপি নেতাদের মুখে ছিল সরকারের সমালোচনা। সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস বাদ দেওয়া সহ সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে জোট নেতারা ইসলাম ও সংস্কৃতির উপর আঘাতের জন্য সরকারকে দায়ী করেন। বিরোধী জোটের আন্দোলনের প্রতি সরকার যখন কঠোর অবস্থানে, তখন 18 দলীয় জোট জনগণকে কষ্ট না দিয়ে নিয়মতান্ত্রিক আন্দোলনের কথা বলছে। নেতারা বলছেন যে সংঘাত এড়াতে তারা দায়িত্বশীল আচরণ করে যাবেন। তবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে আপোষ না করার ঘোষণা দিয়ে তারা বলছেন যে জনগণের জাগরণের কাছেই এই সরকার নতি স্বীকার করতে বাধ্য হবে। ইকবাল ফরহাদ, আরটিভি, ঢাকা। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের জন্য সরকারকে আগামী ঈদ পর্যন্ত নতুন সময়সীমা বেঁধে দিলেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নাজিব ফরাজি রিপোর্টটি এখন দেখুন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে খালেদা জিয়ার দেয়া 90 দিনের সময়সীমা পেরিয়ে গেলেও সরকার এতে সাড়া দেয়নি। তাই নতুন কর্মসূচি দিতে 18 দলীয় জোটের এই গণসমাবেশ। যানবাহন সংকট ও নানা প্রতিকূলতা এড়িয়ে সমাবেশে হাজির হন লাখো মানুষ। প্রখর রোদে ছায়াহীন রাস্তায় তারা অবস্থান নেন ঘণ্টার পর ঘণ্টা। বিকেল 4টার দিকে সমাবেশে হাজির হয়ে 6টা নাগাদ বক্তব্য শুরু করেন খালেদা জিয়া। এমন তথ্য ছিল এই সরকারের উপরের লেভেল থেকে
টেলিভিশনের মালিক সরকারের অত্যন্ত বার্তাটা সেটা প্রচার করতে চায় না, সে অন্যদের প্রচার করতে সেটা মিটিয়ে দেওয়ার পরে তাদেরকে জীবন দিতে প্রায় 1 ঘন্টা বক্তব্যে গুম, হত্যা, আইন শৃঙ্খলার অবনতি, গ্যাস, বিদ্যুৎ সংকট, মন্ত্রী এমপিদের দুর্নীতি সহ নানা বিষয়ে সরকারের সমালোচনা করেন বেগম জিয়া। আজকে বিচার বিভাগকে গৌরবকরণ করে নিজের ইচ্ছা মতো পরিচালনা করছে, সেখানে সাধারণ মানুষ কোন ন্যায় বিচার পায় না। এর জন্য আজকে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। সরকারের বিরুদ্ধে নতুন কর্মসূচিও ঘোষণা করেন তিনি। যে যদি তত্ত্বাবধায়ক সরকারের দাবি ঈদের পরে মেনে নেওয়া না হয়, তাহলে ঈদের পরে হরতাল, ধর্মঘট, অবরোধ সহ সকল ধরনের কর্মসূচি আমরা দিতে বাধ্য করব। ইলিয়াস আলীর সন্ধান না দিলে এবং নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে ঈদের আগেই কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও জানান বিরোধী দলীয় নেতা। নাজিব ফরায়েজি, RTV, ঢাকা। এর আগে সমাবেশে মঞ্চের সামনে বসা নিয়ে ছাত্রদল ও ছাত্র শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুপক্ষের আহত হন প্রায় 20 জন। অন্যদিকে বিএনপি নেতাদের অভিযোগ ছিল সমাবেশ পণ্ড করতে পথে পথে নেতাকর্মীদের বাধা দেয়ার। হেদায়েত হোসেনের রিপোর্ট। মহাসমাবেশে মঞ্চের সামনে বসা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছাত্রদল এবং শিবির সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এর আগে সকাল থেকেই জনসমাবেশে যোগ দিতে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকে। তবে 18 দলীয় জোটের শরিক জামায়াত ইসলামীর সহযোগী সংগঠন ছাত্র শিবিরের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক চেকিং এর মধ্যে দিয়ে অনেক কষ্ট স্বীকার করে আমাদের আসতে হয়েছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আশা করব আগামী দিনগুলোতে কঠোর কর্মসূচি, হরতাল, অবরোধ, বিক্ষোভ, অবস্থান কর্মসূচির মতো কর্মসূচি আমরা চাই। কর্মসূচির কোনো বিকল্প হতে পারে না। এদিকে সমাবেশে আসার পথে পথে নেতাকর্মীদের বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। পুলিশ সমাবেশের মাইক খুলে নিয়েছেন বলেও অভিযোগ তাদের। আমাদের প্রায় 500-600 কর্মীকে আশুলিয়া এবং চেতনা এলাকায় আটকে দিয়েছে এবং তাদেরকে প্রচন্ড মারধর করেছে। প্রতিটা পাড়া মহল্লা সরকারি দলের সন্ত্রাসীরা বিভিন্ন স্পটে দাঁড়িয়ে রয়েছে, আমাদের মিছিল মিছিল আসতে বাধা দেওয়ার চেষ্টা করছে, গ্রেপ্তার তো হচ্ছে। মাইকে লোক যদি নাই শুনতে পারে তাহলে আজকের এই জনসমাবেশ করে লাভটা কি? দায়িত্বরত কর্মকর্তারা বলছেন তারা আইনি দায়িত্ব পালন করছেন। এই 18 দলীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে আমরা এই ব্যবস্থা গ্রহণ করছি যে জনসভা স্থলের বাইরে যেন তারা মাইক ব্যবহার না করে। সরকারের এমন তৎপরতাকে নজিরবিহীন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। হেদায়েত হোসেন, RTV, ঢাকা। এদিকে বিরোধী জোটের সমাবেশকে ঘিরে সকাল থেকেই রাজধানীতে যান চলাচল কমে যায়। বন্ধ হয়ে যায় দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী বাস চলাচল, যাতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। রাজধানীতে পরিবহন সংকটে সাধারণ মানুষের এমন ভোগান্তির কথা জানাচ্ছেন মুক্তা মাহমুদ। 18 দলীয় জোটের সমাবেশকে কেন্দ্র করে ঢাকার বাইরের বেশিরভাগ যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় রোববার রাতে অনেকটাই যানবাহন শূন্য হয়ে পড়ে রাজধানী। ভোর থেকে যাতে ছিল আরো বেশি কড়াকড়ি, তাই সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে রাজধানীবাসীকে পড়তে হয় আরেকটি অঘোষিত হরতালে। লম্বা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ছিল কেবল একটি গণপরিবহনের জন্য। অনেক সময় পার হয়ে যাও বা মিলছে, তাতেও যেন ঠাই নাই অবস্থা। প্রেস ক্লাব থেকে ভেঙে চলে আসতেছে, অনেক কষ্ট হচ্ছে। অঘোষিত হরতাল চলছে, আজকে অঘোষিত হরতাল চলছে। যে বিদল তো কোনো হরতাল দেয় নাই, সরকার দেয় আজকে হরতাল দিছে, আমাদের কষ্ট সরকার তো বুঝতে আসে না। তারা অভিযোগ করেন জনগণের সমস্যার সমাধানের জন্যই রাজনৈতিক দলের প্রতিনিধি নির্বাচন করে সংসদে পাঠানো হয়, অথচ নির্বাচিত হয়ে তারা বেমালুম ভুলে যান সে কথা। প্রথমে খেয়াল রাখতে আমরা ইলেকশন, বিফোর ইলেকশন কি বলেছি, এখন কি করছি, সব দলের আমরা শান্তিতে নাই, কোনো জনগণই শান্তিতে নাই।
এটা দেশ ফানানো, এটা রাজনীতিবিদদের কাছে জিজ্ঞাসা করেন না। ঢাকার ভেতরের মতো ঢোকার মুখগুলোতেও ছিল নিরাপত্তা তল্লাশির নামে পুলিশের বাড়াবাড়ি। গাবতলী, উত্তরা, যাত্রাবাড়ি দিয়ে রাজধানীমুখী প্রতিটি যানে চলে পুলিশি তল্লাশি, যাতে সৃষ্টি হয় লম্বা যানজট। কামাতপুরে যানবাহন তো ঢুকতে দেবে না, পুলিশে ড্রাইভারের ধরে পিটাইতেছে, হেলপারের ধরে পিটাইতেছে। আরে আমি চাকরি করি, আমি তো সাধারণ পাবলিক। আমি আজকে চাকরি না গেলে, অফিসে না গেলে বেতন পাবো না, খাবো কি? এখান থেকে আইসা এটা কি এরই সম্ভব? এটা আমলিগ সরকার এটা কি আরম্ভ করছে? খাবার থেকে শুরু করছে এই চেকিং, এই যে খালি চেকিং করতেছে বারবার, কি একটা অস্বস্তিকর অবস্থা। অন্যদিকে সদরঘাট সহ সব নদীতে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় ভোগান্তির চিত্র ছিল সেখানেও। লোকগুলি আসতে পারে নাই, পুলিশে বাধা দিছে। অস্থির রাজনীতি, অর্থনীতি কিংবা সমাজনীতি, এ সব কিছুরই প্রথম শিকার সাধারণ মানুষ। অথচ এর জন্য যারা দায়ী তারা সব সময় থেকে যান এসবের ওপরে। তাই বহুদিন থেকে চলে আসা এই অপসংস্কৃতির অবসান চান সাধারণ মানুষ। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। আওয়ামী লীগের 15তম সংসদীয় বৈঠক বিকেলে জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এই বৈঠকে বাজেট, বিদ্যুৎ ব্যবস্থা, নির্বাচনী প্রস্তুতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। এ সময় প্রধানমন্ত্রী বাজেটের সঠিক ব্যবহার ও নির্বাচন নিয়ে নিজ নিজ এলাকায় তৎপর থাকতে সংসদ সদস্যদের পরামর্শ দেন। সভায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ দলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচিত সরকার উৎখাতের আন্দোলন অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও অরাজনৈতিক এমন মন্তব্য করে গণতান্ত্রিক সরকারকে আলটিমেটাম না দিয়ে বিরোধী দলকে সংসদে গিয়ে কথা বলার আহ্বান জানালেন সুরঞ্জিত সেনগুপ্ত। সকালে রাজধানীর জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনায় এসব কথা বলেন তিনি। রিপন আশরাফের রিপোর্ট। গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলকে সরকারের অংশ ধরা হয়, আর সংসদে বিরোধী দলের নেতাকে প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। সংসদের সব সুবিধা ভোগ করেও বিএনপি সংসদে না গিয়ে জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করছে। ক্ষমতার পিছে না ছুটে সংসদে এসে জনমানুষের কথা বলতে বিরোধী দলের প্রতি আহ্বান জানালেন সুরঞ্জিত। যে রাজনীতির পথে, সর্বনাশা রাজনীতির পথে আপনি পা দিয়েছেন, সরকার উৎখাতের রাজনীতি, এই পথ থেকে সরে আসুন। এটি অসাংবিধানিক, এটি অগণতান্ত্রিক, এটা অনৈতিক। তার জন্য এখনো সময় আছে, পার্লামেন্টে আসুন। বিরোধী দল আলটিমেটামের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও মন্তব্য তার। আজকের এই আলটিমেটামের রাজনীতির বিভ্রান্তি শিকার আপনারা হয়েছেন, হবে, এটাই স্বাভাবিক। এরপর আপনারা কি করবেন? মানুষকে যদি সম্পৃক্ত করতে হয় তাহলে জনগণকে নিয়েই আপনাদের যে আন্দোলন, এটি হচ্ছে আপনাদের কর্মী ভিত্তিক, ক্যাডার ভিত্তিক, নেতা ভিত্তিক। এই আন্দোলন কোনোদিন জনগণের আন্দোলন হয় না, হতে পারে না। তত্ত্বাবধায়কের নামে অপশক্তিকে ক্ষমতায় এনে রাজনীতি কলুষিত না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের এ সিনিয়র নেতা। আমরা গণতান্ত্রিক রাজনৈতিক দল। রিপন আশরাফ, RTV, ঢাকা। ৭১ হত্যা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ সহ দেশ ত্যাগে বাধ্য করার এবং অপরাধে সহযোগিতার ১৭টি ঘটনায় বিএনপি নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল ২। বিচারপতি ATM ফজলে কবিরের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আর এর মধ্য দিয়ে শুরু হল আব্দুল আলীমের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার। আগামী ৯ জুলাই তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ঠিক করা হয়েছে। শামীম আক্তারের রিপোর্ট। মুক্তিযুদ্ধে চলাকালে আব্দুল আলীম জয়পুরহাটে শান্তি কমিটির সভাপতি ও রাজাকার বাহিনীর কমান্ডারের দায়িত্ব পালন করেন। এমন অভিযোগে তার বিরুদ্ধে জয়পুরহাটের করাইকাদিরপুর এলাকায় গণহত্যা সহ চাকপাড়া, পালপাড়া ও জরিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ গঠন করা হয়। আসামি আব্দুল আলীমের বিরুদ্ধে 17টি ঘটনার অভিযোগ তারা গঠন করেছেন। আপনারা জানেন যে 332 জনকে হত্যা করা হয়েছে করাইকাদিরপুর এলাকায়। এই গণহত্যার সাথে তাকে যুক্ত করা হয়েছে। ডাক্তার আবুল কাশেম তার হত্যার সাথে যুক্ত করা হয়েছে। 26 জন মুক্তিযুদ্ধ হিসাবে যাদেরকে সন্দেহ করা হয়েছিল এবং যাদের সাথে আসামি আব্দুল আলীম এবং মেজর আফজালের ছবি আছে, 26 জনকে যখন বেঁধে সেখানে রাখা হলো, ছবি তোলা হলো, এরপরে কিন্তু এই 26 জনের কোনো ট্রেস আমরা কিন্তু পাই। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। এই 26 জন গণহত্যার যে সম্পৃক্ততা মাননীয় প্রসিকিউশন নিয়ে এসছে আদালতের সামনে, 26 জনই বেঁচে আছেন। আমরা সঠিক সময়ে আদালতের সামনে তারা যে বেঁচে আছেন
এটা উপস্থাপন করব। অন্যদিকে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে দেয়া 15 সাক্ষীর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করার আদেশ পুনর্বিবেচনার শুনানি শেষ হয়েছে। শামীমা আক্তার, আরটিভি, ঢাকা। নোয়াখালীতে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোক্তাদের মোবাইল ব্যাংকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এবং বেঙ্গল গ্রুপ ও আরটিভি চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম। এ সময় ব্যাংকের মাইতি কোর্ট শাখার ব্যবস্থাপক শাহাবুদ্দিন পাটোয়ারি, জেলা প্রশাসক সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। মোবাইল ব্যাংকিং সিস্টেম যেটা মার্কেন্টাইল ব্যাংক চালু করেছে, আপনারা সবাই এই মোবাইল ব্যাংকিং সিস্টেমের আপনারা সুবিধা ভোগ করেন। আপনারা মার্কেন্টাইল ব্যাংকের একজন পরিবারভুক্ত লোক হিসাবে আমি আজ থেকে আপনাদেরকে এবং আমি আজকের এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করলাম। রাজধানীর শ্যামলী থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের 3টি বাচ্চা উদ্ধার করেছে র্যাব। এ সময় বন্যপ্রাণী পাচারকারী চক্রের 2 সদস্যকে আটক করে 2 বছরের কারাদণ্ড দেন ম্যাজিস্ট্রেট। ফখরুল ইসলামের রিপোর্ট। রাজধানীর শ্যামলীতে একটি চক্র দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী পাচার করে আসছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। অভিযানে শ্যামলীর 2 নম্বর রোডের এই বাড়ি থেকে বাঘের 3টি বাচ্চা উদ্ধার করা হয়। আটক করা হয় পাচারকারী চক্রের 2 সদস্যকে। এ সময় তাদের 2 বছরের কারাদণ্ড দেয় র্যাবের ম্যাজিস্ট্রেট। সুন্দরবন থেকে এগুলো ধরে নিয়ে আসছে। প্রতি দীর্ঘদিন যাবতই এখানে বন্যপ্রাণী ট্রেড করছে। পরিবার 2জনকে আমরা ধরতে পেরেছি, আর যারা ধরা পড়েনি তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার ব্যবস্থা করা হয়েছে। বাঘের বাচ্চাগুলোকে বিক্রি করতে 1 মাস আগে সুন্দরবন থেকে আনা হয় বলে জানায় পাচারকারী দলের এই সদস্য। ওনার মাধ্যমে দেশের ভিতরে দেশের বাইরে চক্র আছে, এরা কাজ করে। পাচারকারী চক্রের পালিয়ে যাওয়া অন্য 2 সদস্য জাকিরের বাবা ও ভাইকে ধরার চেষ্টা চালাচ্ছে র্যাব। আমরা বেশ অনেকদিন যাবতই এটাকে খুঁজে বের করার চেষ্টা করছিলাম এবং এর জন্য আমরা দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করেছি। শেষ পর্যন্ত এটা আজকে শ্যামলীতে সকালবেলা আমাদের হাতে ধরা পড়েছে। বিদেশে পাচার করা কিংবা দেশে বিভিন্ন সাফারি ব্যক্তি মালিকানার সাফারি বিক্রি করার পায়তারা করছিল। বাচ্চাগুলো সুস্থ হয়ে উঠলে শিগগিরই সুন্দরবনে ফিরিয়ে দেওয়ার কথা জানায় র্যাব। ফখরুল ইসলাম, আরটিভি, ঢাকা। সাউথ ইস্ট ব্যাংক বাণিজ্য সংবাদ। এবছরের জুলাই মাসের মধ্যেই পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিকালে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা দেখা করতে এলে অর্থমন্ত্রী এই কথা বলেন। এ সময় গার্মেন্টস শ্রমিকদের স্বার্থ রক্ষা সংক্রান্ত নানা বিষয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়। তিনি জানান, বাজেট বাস্তবায়নে বাংলাদেশ সফল হবে বলে আশা করেন ড্যান মজিনা। মৌলভীবাজারে ইউপি চেয়ারম্যান সোয়েব আহমেদ এর সংবর্ধনার অনুষ্ঠানে তারা এ দাবি জানান। এ সময় প্রবাসীদের টাকায় দেশের অর্থনীতি সচল থাকলেও তাদের কল্যাণে সরকার কোনো উদ্যোগ নেয় না বলে অভিযোগ করেন বক্তারা। আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের সাম্প্রদায়িক দাঙ্গায় 7 জন নিহত ও কমপক্ষে 17 জন আহত হয়েছে। এই পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গেল মাসে এক বৌদ্ধ নারীকে হত্যার অভিযোগকে কেন্দ্র করে সংখ্যালঘু মুসলমান ও বৌদ্ধদের মধ্যে দাঙ্গা ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনা মিয়ানমারকে গণতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যেতে কোনো সমস্যা তৈরি করবে না বলে মনে করছেন প্রেসিডেন্ট থান সু। এদিকে নাইজেরিয়ায়ও আলাদা 3 সাম্প্রদায়িক দাঙ্গায় 7 জন নিহত ও 50 জনের মতো আহত হয়েছেন। দেশটিতে শরিয়া আইন বাস্তবায়নের দাবিতে বোকো হারামের একটি চার্চের বাইরে আত্মঘাতী বোমা হামলা ও অন্য একটিতে গুলি চালালে একজন নারী নিহত হন। হামলার প্রতিশোধ নিতে খ্রিস্টিয়ান ইউথ গ্রুপ 6 মুসলমানকে হত্যা করে।
এবারে মার্সেল খেলার খবর, শুরুতেই ফুটবল। জিম্বাবুয়ে সফর সামনে রেখে কোচ রিচার্ড পাইবাসের অধীনে প্রথমবারের মতো অনুশীলন সারলেন মুশফিক তামিমরা। টি-20 বিশ্বকাপের আগে এই সফরকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে বাংলাদেশ। এতে সব খেলোয়াড় শতভাগ দেওয়ার চেষ্টা করবেন বলেও আশ্বস্ত করলেন টাইগার দলপতি। এস এম আশরাফের রিপোর্ট। ক্রিকেটারদের মাঠে ভালো পারফরমেন্সের দিক নির্দেশনা আগেই দিয়েছিলেন কোচ পাইবাস। তবে অনুশীলনে সবাইকে দেখার সুযোগ আগে পাননি তিনি, পেলেন জিম্বাবুয়ে সফরের আগ মুহূর্তে। অল্প সময়ে দেখে নিলেন শিষ্যদের ভালো মন্দ। মঙ্গলবার রাতে ঢাকা ছাড়ছেন মুশফিকরা। মাত্র একদিনের অনুশীলন সেরেই সফরে যেতে হচ্ছে টাইগারদের। তবে এতে কোনো প্রভাব পড়বে না বলেই মনে করেন অধিনায়ক মুশফিক। আমরা তো সবাই খেলার মধ্যেই ছিলাম, আর যেটা অবভিয়াসলি একটা জিনিস, সেটা হচ্ছে ম্যাচ প্র্যাকটিসের পর অন্য কোনো প্র্যাকটিস হয় না। হয়তো আমরা একসাথে করি না, বাট আমরা একজন আরেকজনের সাথে অবশ্যই খেলেছি এবং এক টিমে অনেকে প্রিমিয়ার লিগে 2-3টা করে ম্যাচ খেলেছে। যেহেতু শ্রীলঙ্কার সামনে টি-20 বিশ্বকাপ, তাই সফরে বাংলাদেশ এই ফরম্যাটের দিকে গুরুত্ব দিচ্ছে। আর সেখানে সাকিবের অনুপস্থিতি বাংলাদেশ অনুভব করবে বলে জানালেন টাইগার দলপতি। অবশ্যই তার অনুপস্থিতিতে আমরা তো ফিল করবোই, বাট এট দ্য সেম টাইম আমার মনে হয় ও যেহেতু টিমে খেললে, কারণ ইন ফিউচার হয়তো ভালো না করবো, হয়তো ইনজুরি হতে পারে, সো সেই দিক থেকেও আমাদের বিচার করে আমাদের টিম তো অবশ্যই খেলতে হবে টিম হিসেবে। আর যেহেতু আমরা টি-20 খুব একটা ভালো খেলি না কনসিস্টেন্টলি, সো এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, এবং যেন আমরা কনসিস্টেন্টলি খেলি। এবং অবভিয়াসলি এখানে ট্রাই নেশন, সো আমরা চেষ্টা করবো 100% আমরা টার্গেট থাকবে যে আমরা ফাইনালে যাবো ইনশাল্লাহ। কোচ পাইবাস আগেই বলেছিলেন কোনো একক তারকা নয়, মুশফিকদের একটি ইউনিট হিসেবে তৈরি করতে চান তিনি। আর জিম্বাবুয়ে সফরে সেই ইউনিট তৈরির প্রথম সুযোগ পাচ্ছেন আফ্রিকান কোচ। এস এম আশরাফ, আরটিভি, ঢাকা। 2009 ও 2011 সালে গ্রামীণফোন প্রথম আলো বর্ষসেরা ক্রীড়াবিদের খেতাব জিতলেন সাকিব আল হাসান। এ নিয়ে 3 বার বর্ষসেরা পুরস্কার পেলেন তিনি। এদিকে 2010-এর বর্ষসেরা হয়েছেন সিদ্দিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে 2009, 10 ও 11 সালের বর্ষসেরা ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দেশের ক্রীড়াঙ্গনে তারকাদের মিলন মেলায় পরিণত হওয়া অনুষ্ঠানে চমক দেখিয়েছেন বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতা 8 বছর বয়সী দাবার সাব জুনিয়র চ্যাম্পিয়ন ফাহাদ রহমান। নারীদের মধ্যে বর্ষসেরা হয়েছেন ক্রিকেটার খাদিজাতুল কুবরা। এছাড়া আজীবন সম্মাননা পেয়েছেন কবির আহমেদ, রানী হামিদ ও আলতাফ হোসেন। এ ধরনের পুরস্কার ভালো খেলার জন্য অনুপ্রেরণা যোগাবে বলে জানালেন সাকিব। তো অবশ্যই ভালো লাগতেছে, তো তার মানে বোঝা যাচ্ছে যে আই ওয়াজ কনসিস্টেন্ট। তো আমি চেষ্টা করবো যে দলের হয়ে এভাবে কনসিস্টেন্ট পারফর্ম করতে। এগুলো আমাদের অনেক ইন্সপায়ার করে ভালো খেলতে। অন্য যত ক্রীড়া সংগঠক আছে তাদেরকেও বলবো যে তারা এই ধরনের পুরস্কার বিতরণ আয়োজন করুক। বাংলাদেশের সব থেকে ভালো লাগে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মাসুদ এখানে। এবারে ন্যাশনাল লাইভ সাংস্কৃতিক সংবাদ। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত হলে 3 দিনব্যাপী এশিয়ান ঘুড়ি প্রদর্শনী 2012 শেষ হয়েছে। পৃথিবী হোক শান্তিময় স্লোগানে ঢাকাবাসী সংগঠন ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন যৌথভাবে এর আয়োজন করে। এতে 15টি দেশের প্রায় 1000 ঘুড়ি প্রদর্শিত হয়। প্রদর্শনীর শেষ দিনে ঘুড়ি খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। নতুন প্রজন্মকে বিভিন্ন দেশের ঘুড়ির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। এর সঙ্গে শেষ করব রাতের সংবাদ, তবে তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালে ঈদ পর্যন্ত সময় দিলেন খালেদা জিয়া। দাবি মানা না হলে ঈদের পর কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। গণ উত্থানে সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারি 18 দলীয় নেতাদের। মঞ্চের সামনে দখল নিয়ে ছাত্রদল শিবির সংঘর্ষ, আহত 20। বিরোধী দলের সমাবেশ ঘিরে রাজধানীতে তীব্র পরিবহন সংকট। ঢাকায় ঢোকার মুখগুলোতে তল্লাশি বাধা, নগরবাসীর চরম ভোগান্তি। এবং আলটিমেটাম দিয়ে কখনো সরকার পতন হয়নি, হবেও না বললেন সুরঞ্জিত। অগণতান্ত্রিক পথে না যেয়ে বিএনপিকে সংসদে আসার পরামর্শ। রাতের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর গ্রামীণফোন ও রবি গ্রাহকরা আরটিভির সংবাদ মোবাইল ফোনে পেতে ভিজিট করুন wap.rtvonline.com।